হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিসেন্টলি ইরানের প্রেসিডেন্ট একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তো এই পুরো হেলিকপ্টার দুর্ঘটনাটি কেন ঘটেছে এবং অনেকেরই অনেক কোশ্চেন আছে যে আরও দুটি হেলিকপ্টার ছিল, তারা ফিরে এসেছে, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার আসলে কেন ফিরে আসেনি সেই বিষয়টা নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন। এছাড়া এটা অনেকে অনেক ধরনের ইঙ্গিত মনে করতেছে, অথবা স্যাবোটেজ মনে করতেছে, অথবা টেকনিক্যাল ফেইলিওর বা ওভারঅল আসলে জিনিসটা কি সেটা নিয়ে পুরো আসলে বিষয়টা নিয়ে ইন ডিটেলস এই ভিডিওতে আমরা কেস স্টাডি করব বা আলোচনা করব। তো প্রথমে আমি স্টোরিটা বলি। সেটা হচ্ছে 19শে মে পূর্ব আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় ইরানের প্রেসিডেন্ট সহ আরও দুটি হেলিকপ্টার তারা সেখানে যায় একটি বাঁধ উদ্বোধনের জন্য। তো উদ্বোধনের জন্য তিনটি হেলিকপ্টার যায় এবং তারা সেখান থেকে উদ্বোধন শেষ করে ফিরে আসে। ফিরে আসার সময় উজি গ্রামের প্রায় 2 কিলোমিটার কাছাকাছি একটা জায়গায় এরকম অ্যাডভার্স ওয়েদারের কারণে বা অনেক কঠিন বিপর্যস্ত ওয়েদারের কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনায় কবলীভূত হয়। তো ওখান থেকে যেই সূত্র পাওয়া যায় সেখানে আরও দুটি হেলিকপ্টার ছিল। সেই প্রথম হেলিকপ্টার এবং সেকেন্ড হেলিকপ্টার, এই দুটি হেলিকপ্টারের মাঝখানে ছিল হচ্ছে প্রেসিডেন্ট হেলিকপ্টার। তো প্রেসিডেন্ট হেলিকপ্টারের যেই পাইলট, তিনি যখন এই উজি গ্রামের এই যেখানে বিধ্বস্ত হয়েছিল সেই বরাবর আসে বা সেই কাছাকাছি আসে, তখন কিন্তু ওই মাঝখানে যেই প্রেসিডেন্টকে বহনকারী যে হেলিকপ্টারটি সেটির পাইলট দুইজন, আরও দুজন যেই হেলিকপ্টারের পাইলট ছিল তাদেরকে নির্দেশনা দেয় যে যেহেতু এখানে ওয়েদার খারাপ বা বৃষ্টি হচ্ছে বা কুয়াশা দেখা যাচ্ছে না, এই জন্য সবাইকে তিনি বলেন যে হচ্ছে এই মেঘগুলোর উপর দিয়ে ফ্লাই করার জন্য, মানে অ্যালটিটিউড বাড়ানোর জন্য। তো দুটি হেলিকপ্টারই অ্যালটিটিউড বাড়ানোর পরে 30 সেকেন্ড তারা এই মেঘের উপরে দিয়ে ফ্লাই করার পরে তখন তারা লক্ষ্য করে যে মাঝখানের যেই প্রেসিডেন্টের হেলিকপ্টার সেটি আর দেখা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে না দেখে দুই হেলিকপ্টারের একজন পাইলট হচ্ছে এখানের যে পাইলট থাকে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, কোনোভাবেই কমিউনিকেট করতে পারছিল না। তো পরবর্তীতে তারা আসলে সেই জায়গাটাতে 2-3বার চক্কর দেয় বা রাউন্ড করে, কিন্তু তাকে আর যে প্রেসিডেন্টের যে হেলিকপ্টার সেটি কিন্তু আর খুঁজে পায় না। তো তারা পরবর্তীতে নিকটবর্তী একটি তামার খনি আছে সেখানে গিয়ে ল্যান্ড করে এবং পরবর্তীতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। এই যে প্রেসিডেন্টের হেলিকপ্টার সেখানে ফোনে যোগাযোগ করে, তো ফোনে একজন হচ্ছে রেসপন্স করে এবং সে বলে যে হচ্ছে আমরা কোথায় আছি বলতে পারতেছি না, এখানে আমি একটা গাছের নিচে আছি, আমার ভালো লাগতেছে না, এখানে আমরা সবাই দুর্ঘটনায় আহত হয়েছি বা অনেকে, সে বলতেছে আসলে সে কাউকে আর দেখতে পাচ্ছে না, সে গাছের নিচে আছে এবং তারা হার্ড ল্যান্ডিং করেছে বা হেলিকপ্টার দুর্ঘটনায় কবলিত হয়ে বিধ্বস্ত হয়েছে। তো পরবর্তীতে প্রায় 1 ঘন্টার মতো কিন্তু তার সাথে যোগাযোগ করা হয়, কিন্তু উদ্ধারকারীরা আস্তে আস্তে বা 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যায় আসলে এই হেলিকপ্টারটির কাছে আসতে, যেহেতু এই জায়গাটা একটা দুর্গম পাহাড়ি এরিয়া ছিল। তো পরবর্তীতে উদ্ধার করার পরে আসলে কাউকে আর জীবিত পাওয়া যায়নি। সেখানে প্রায় 8জন মানুষ ছিল, 5জন ছিল গভর্নমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং 3জন ছিল ক্রু। টোটাল 8জন, প্রেসিডেন্ট সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই আসলে সেই প্লেন বিধ্বস্তে মারা যায়। তো এই হচ্ছে ওভারঅল ঘটনা আসলে যেটা ঘটেছিল। তো এখন আমি বলবো যে এই দুর্ঘটনাটি ঘটার পেছনে সম্ভাব্য কারণগুলো কি কি। তো প্রথমে আমি যেটা বলবো, এই যে হেলিকপ্টারটি ছিল এটির মডেল হচ্ছে বেল 212। এটি একটি আমেরিকান বেল কোম্পানি ম্যানুফ্যাকচারের তৈরি একটি হেলিকপ্টার এবং এই হেলিকপ্টারটি সেই 1994 সালে আসলে প্রথম তৈরি করা হয় এবং এই হেলিকপ্টারটি ইরান যখন কিনে তখন 2000 সালের দিকে আসলে ইরান তখন কিনে। তো ওভারঅল এই হেলিকপ্টারটির বয়স প্রায় 30 বছর কিন্তু ছিল। এই হেলিকপ্টারটি কেনার পরে ইরানের উপরে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে বেল থেকে বা কোনো ধরনের স্পেয়ার পার্টস কিন্তু এখানে আর সরবরাহ করা হতো না। তো ইরান কি করতো, তারা বিভিন্নভাবে আউটসোর্সিং করে বা থার্ড পার্টি দিয়ে বিভিন্নভাবে তারা হচ্ছে এই হেলিকপ্টারগুলোর মেরামত বা যন্ত্রাংশ তারা হচ্ছে রিইউজ করতো। তো প্রায় দেখা যেত যে এই হেলিকপ্টারগুলো কোনো ধরনের সেফটি চেক ছাড়াই কিন্তু ফ্লাই করতো। এটি একটি বড় মেজর কারণ, যেটা হচ্ছে হেলিকপ্টারের ম্যানুফ্যাকচারদের সাথে তাদের কোনো কানেকশন ছিল না এবং হেলিকপ্টারের কোনো যন্ত্রাংশ যদি রিপ্লেস করার প্রয়োজন হতো তারা থার্ড পার্টি বা অন্য কোনো মাধ্যমে এই যন্ত্রাংশগুলো তৈরি করতো অথবা কিনে এনে তারা অ্যাটাচ করতো, যেটাতে ম্যানুফ্যাকচারদের কোনো সেফটি সিকিউরিটি এইগুলো কোনো কনসার্নের হিসাব ছিল না। তো এটি একটি বড় কারণ, যেটি হচ্ছে পুরনো আমলের হেলিকপ্টার ইউজ করা এবং
কোনো ধরনের সেফটি চেক করা ছাড়াই এই হেলিকপ্টারগুলো ইউজ করা। শুধু এই দুর্ঘটনাটাই নয়, এর আগেও আরো দুজন যেই তাদের রাষ্ট্রপতি ছিল সেই 1994 সালের দিকে, এরপরে 2013 সালে যেই দুজন রাষ্ট্রপতি ছিল তারাও কিন্তু এই হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে, কিন্তু তারা আসলে ভাগ্যক্রমে বেঁচে যায়। কিন্তু শেষ যেই দুর্ঘটনায় কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট, তিনি কিন্তু আর বেঁচে ফিরতে পারেননি। তো এটি একটি বড় কারণ যে পুরনো হেলিকপ্টার ইউজ করা এবং কোনো সেফটি সিকিউরিটি চেক ছাড়াই এগুলো ফ্লাই করা। সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে দুর্ঘটনা যেদিন হয় 19 মে, তার একদিন আগেই মানে 18 মেতেই যে অঞ্চলে দুর্ঘটনা হয়, মানে উজি গ্রামের 2 কিলোমিটারের ভেতরে যে পাহাড়ি অঞ্চলগুলো, দুর্গম পাহাড়ি এলাকা, সেই এলাকা বা সেই অঞ্চলটাতে যে ওয়েদারের সতর্কতা, ওয়েদারের 4টা সতর্কতা থাকে, সেই 4টা সতর্কতার ভেতরে অরেঞ্জ যে ওয়েদার ওয়ার্নিং, সেটি কিন্তু ইরানের ওয়েদার সংস্থা বা ইরানের যে আবহাওয়া সংস্থা আছে তারা কিন্তু অ্যালার্ট জারি করেছিল যে এই অঞ্চলটাতে হচ্ছে অরেঞ্জ ওয়েদার সতর্কতা বা অরেঞ্জ ওয়েদার ওয়ার্নিং এরিয়া হিসাবে কিন্তু তারা আইডেন্টিফাই করে দিয়েছিল। তো সেই জায়গাতে ফ্লাই করার জন্য কিন্তু আসলে সেফ ছিল না। তো এই ওয়েদারের সতর্কতাটা আসলে 4টা স্টেজে হয়। একটা হচ্ছে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং রেড। তো অরেঞ্জ যখন বলে বা যে এরিয়াটাকে অরেঞ্জ আইডেন্টিফাই করে দেয়, সেই জায়গাটাতে হচ্ছে ধরেন অ্যাক্সিডেন্ট হতে পারে, মৃত্যু ঝুঁকি থাকতে পারে, ক্র্যাশ হতে পারে, মানে খুবই ডেঞ্জারাস একটা ওয়েদার ফেনোমেনা। তার মানে এই অঞ্চলের উপর দিয়ে যদি কোনো হেলিকপ্টার, এয়ারক্রাফট বা বিমান ফ্লাই করে তখন কিন্তু তারা যে কোনো ধরনের বড় বিপদের সম্মুখীন হতে পারে। তো এই জিনিসটা অ্যালার্ট হওয়ার পরেও কিন্তু প্রেসিডেন্টের হেলিকপ্টার বা যে কনভয়েটা আছে, তিনটা হেলিকপ্টার কিন্তু ওই এরিয়ার ভিতরে দিয়েই কিন্তু তারা ফ্লাই করতেছিল। 3 নম্বর যে বিষয়টি হলো সেটা হচ্ছে সেখানে আমরা দেখেছি যে বা জেনেছি যে সেখানে হচ্ছে অনেক বেশি মেঘ ছিল এবং আবহাওয়া খারাপ ছিল, এবং আরেকটা ব্যাপার ছিল সেখানে উঁচু নিচু পাহাড় ছিল। তো যে জায়গাটাতে আসলে এক্স্যাক্টলি বিধ্বস্ত হয়েছে সেটা কোঅর্ডিনেট যদি আমরা দেখি ম্যাপে, সেটা আমরা দেখে আসি। আচ্ছা, তো এই হচ্ছে সেই এক্স্যাক্ট কোঅর্ডিনেট যেখানে হচ্ছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তো এখানে আমরা জুম আউট করলে দেখতে পাচ্ছি যে যে এরিয়াটা পুরোটা হচ্ছে একটা দুর্গম পাহাড়ি এরিয়া, এবং এই যে এখানে হচ্ছে সানগান কপার মাইনিং যেই তাদের উত্তোলনের খনি। তো হেলিকপ্টারগুলো 2-3টি যখন এখানে ছিল তখন কিন্তু সবাইকে, যখন অত্যাধুনিক কুয়াশার এবং মেঘ এবং বৃষ্টির বা আবহাওয়া খারাপ ছিল, তখন 3টে হেলিকপ্টার কিন্তু উপরের দিকে উঠে যাওয়ার কথা ছিল। বা মাঝখানে যে হেলিকপ্টার তিনি কিন্তু বাকি দুটোকে উপরের দিকে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। একটি হেলিকপ্টার কিন্তু মাঝখানের দিক দিয়ে ভ্যানিশ হয়ে যায়, মানে বেসিক্যালি ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টারটি ছিল সেটি তিনি আর উপরের দিকে সার্ভাইভ করতে পারেন। তো এখানে যেটি ঘটেছে সেটা যদি আমি বলি, ফগি ওয়েদারে বা কুয়াশাচ্ছন্ন ওয়েদারে কিন্তু ভিজিবিলিটি 1 কিলোমিটারের নিচে চলে আসে। তার মানে ফগি ওয়েদারে, কুয়াশাচ্ছন্ন ওয়েদারে কিন্তু আমরা 1 কিলোমিটারের দূরে আর দেখতে পাবো না। এটি কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। আর যখন এরকম পাহাড়ি রাস্তাগুলো থাকে, পাহাড়ি এরিয়াতে, বিশেষ করে ভ্যালিতে, অপোজিট দিক থেকে যখন এরকম বাতাস আসে সেখানে কিন্তু অনেক ধরনের টার্বুলেন্স ক্রিয়েট করে। তো টার্বুলেন্স এয়ারের কারণে, কুয়াশার কারণে, ভিজিবিলিটি কমে যাওয়ার কারণে, মানে সবকিছু মিলে আসলে হেলিকপ্টারটি হয়তো আর স্টেবল থাকতে পারেনি। তারা যখন মেঘের উপর দিয়ে চলে যায় এবং মেঘের ভিতরে পড়ে যায় তখনই এটা আসলে ইমব্যালেন্স হয়ে যায় হেলিকপ্টারটি, এবং ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণে হেলিকপ্টারটি কিন্তু হার্ড ল্যান্ডিং করে বা নিচের দিকে পড়ে যায়। তো এই টার্বুলেন্স এয়ারের ব্যাপারে আমি একটু বলি। টার্বুলেন্স এয়ারটা হচ্ছে আমরা যখন বিমান ফ্লাই করি বা হেলিকপ্টার আকাশে উড়ে, তখন হেলিকপ্টারের পাখার উপর দিয়ে এয়ার ফ্লো হয়, স্মুথ এয়ার ফ্লো হয়। আর টার্বুলেন্স এয়ারটা হচ্ছে মানে এলোমেলো বাতাস, যেমন ঘূর্ণিঝড়ের ভিতরে এলোমেলো বাতাস থাকবে, কুয়াশার ভিতরে কিন্তু এলোমেলো বাতাস থাকবে, তারপর হচ্ছে মেঘ বৃষ্টির সময় কিন্তু এলোমেলো বাতাস থাকে। তো স্মুথলি এয়ার ফ্লো হওয়া না করার কারণে সে কিন্তু লিফট ধরে রাখতে পারে না। তো এয়ার ফ্লো এদিক ওদিক দিকে হলে লিফট কমে যায়, তখন কিন্তু পুরোটা ওয়েটের কারণে সে নিচের দিকে পড়ে যায়। তো এটা একটা বড় কারণ হতে পারে যে মেঘের ভিতর দিয়ে যখন উপরে উঠতেছিল সেখানে অনেক টার্বুলেন্স ছিল, মানে এলোমেলো বাতাস ছিল। সেই এলোমেলো বাতাসের কারণে কিন্তু বিমানটার লিফট ধরে রাখতে পারেনি, সে হচ্ছে নিচের দিকে পড়ে গেছে। তো এখানে যেটা আমরা 2টা ফেনোমেনা দেখতে পেলাম, সেটা হচ্ছে ভিজিবিলিটি তার কম ছিল, সে দেখতে পাচ্ছিল না কিছু। 2 নম্বরটা হচ্ছে টার্বুলেন্স এর কারণে কিন্তু সে নিচের দিকে হার্ড ল্যান্ডিং করে। এটি আসলে ওভারঅল যতটুকু মনে হচ্ছে মেজর কারণ। এছাড়া 4 নম্বর আরেকটি কারণ হতে পারে টেকনিক্যাল কোনো ফেইলিওর, বা বিমান যেহেতু সুরক্ষা চেক ছাড়াই আসলে ফ্লাই করছিল হেলিকপ্টারটি, তো সেখানে হয়তো কোনো ধরনের মেকানিক্যাল ফেইলিওর হতে পারে। তবে এখন পর্যন্ত আসলে কোনো মেকানিক্যাল ফেইলিওরের কোনো নিউজ আমরা পাইনি বা কোনো
ইনভেস্টিগেশন ও মেকানিক্যাল ফেইলিওরের কোনো প্রবলেম পাওয়া যায়। আর 5 নাম্বার যেটা হইতে পারে কোনো স্যাবোটেজ বা অন্য কোনো দেশের এখানে হাত থাকতে পারে। তবে ইরান অফিসিয়ালি আসলে এই জিনিসটা তারা বলেনি যে স্যাবোটেজ বা এই ধরনের কিছু আছে। তারা যেটা ডিক্লেয়ার করছে যেটা হচ্ছে এই ঝুঁকিপূর্ণ ওয়েদারের কারণে এই বিমানটি হার্ড ল্যান্ডিং করে। তার মানে ওভারঅল আমরা এই পুরো অ্যাক্সিডেন্ট থেকে যেটা আসলে অনুমান করতে পারতেছি সেটা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটা সেই দুর্ঘটনায় পতিত হয় এবং সেই টার্বুলেন্স আর ভিজিবিলিটি এসবের কারণে সে কিন্তু নিচে পড়ে যায়। এখন কোশ্চেন একটাই, সেটা হচ্ছে বাকি যে হেলিকপ্টার দুইটি ছিল তারা কিভাবে আসলে বেঁচে ফিরলো। তো এখানে অ্যাক্সিডেন্ট আসলে যেটা মানে যার ঘটবে সে ঘটবে এরকম একটা কথা আছে আর কি। তো সে যখন প্রথমে উপরের দিকে উঠে বাকি হেলিকপ্টার গুলো কিন্তু উপর দিকে উঠে, তারা কিন্তু স্ট্রাগল করতেছিল, কিন্তু মাঝখানের হেলিকপ্টারটি আসলে ওই স্ট্রাগল করার টাইমটা হয়তো পায় নাই। মানে টার্বুলেন্স একটা বা দুর্যোগপূর্ণ আবহাওয়াটা একটা নির্দিষ্ট জায়গায় হঠাৎ করে এসছে হয়তো, এই জন্য সেই মাঝখানে যেটি ছিল তার উপরেই পড়েছে এবং তারাই কিন্তু আর ব্যালেন্স করতে পারেনি। এবং বাকি যে হেলিকপ্টার দুটি এটিও কিন্তু তারা চেক করতেছিল 2-3 বার। তারা ওই যেটা আমি বলেছিলাম যে তারা নিকটবর্তী তামার যে ফ্যাক্টরি বা তামার খনি সেখানে কিন্তু ল্যান্ড করে এবং পরবর্তীতে কিন্তু যোগাযোগের চেষ্টা করে। তো তার মানে সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাকি দুটি হেলিকপ্টার বেঁচে ফিরলেও প্রথম মাঝখানের যে হেলিকপ্টারটি যেটি প্রথম দিকে উপরে উঠেছিল সেটি কিন্তু আর ফিরতে পারেনি। তো হয়তো সে প্রথমে উপরে ওঠার কারণে সেখানের ওয়েদারটা আরো বেশি খারাপ ছিল এবং সে সেখানে ওয়েদারের ওই টার্বুলেন্স এয়ার এবং হচ্ছে কুয়াশার যেই ভিজিবিলিটি কমে গিয়েছিল অতিরিক্ত মেঘের কারণে সে কিন্তু সেখানে পড়ে যায়। আর মেঘের ভেতরে আমরা জানি টার্বুলেন্স এয়ার না, উইন্ড শেয়ার থাকে, তারপর হচ্ছে উইন্ড গ্যাস থাকে, তারপর হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার থাকে, হেল স্টোন থাকে, অনেক ধরনের পার্টিকেলস থাকে এই মেঘগুলোর ভিতরে। বিশেষ করে কিউমুলোনিম্বাস যে মেঘটা আছে এটা খুবই ডেঞ্জারাস মেঘ, এটার ভিতরে কিন্তু থান্ডার স্ট্রমও থাকে। তো এই ধরনের মেঘ আসলে অ্যাভয়েড করে চলে পাইলটরা। তো সে যেহেতু সেখানে অ্যাভয়েড করতে পারেনি, ভিতরে পড়ে গেছে, এই জন্য কিন্তু বিমানটা হার্ড ল্যান্ডিং করে নিচে পড়ে যায়। যেহেতু লিফট পুরোটাই জিরো হয়ে গেছে তখন কিন্তু পুরো বিমানটাই নিচের দিকে পড়ে যায় এবং নিচে যে পাহাড় আছে পাহাড়ের সাথে কিন্তু ক্র্যাশ করে। ক্র্যাশের সিনারিতে থেকে আমরা যেটা দেখতে পাই লেজের অংশ ছাড়া কিন্তু পুরো বাকিটুকু পুড়ে যায় এবং সেখানে কিন্তু মরদেহ পাওয়া যায়। এই হচ্ছে ওভারঅল বিমানের হিস্টোরি এবং ক্র্যাশের অ্যানালাইসিস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইরানের প্রেসিডেন্টের যে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়েছে সেটার পেছনের 4-5টা কারণ এবং বাকি দুই হেলিকপ্টারগুলো আসলে কিভাবে বেঁচে ফিরেছিল এবং তারা কেন বেঁচে ফিরেনি, ওভারঅল আমি পুরোটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন ক্লিক করবেন, আর এরকম ভিডিও বা এরকম অ্যাক্সিডেন্টের কেস স্টাডি আরও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেই অন্য কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কেস স্টাডি নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং।